হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন। আজকে আমরা জানব ল অফ অ্যাট্রাকশনের পার্ট 2 ক্লাস সম্পর্কে। ল অফ অ্যাট্রাকশনের প্রথম 7টি আইন, যেটা মূল বিষয় ক্লাসের মূল বিষয় হচ্ছে প্রথম 7টা নিয়ম। যারা এখানে কোর্স করছো, গীতা ফাউন্ডেশনে জয়েন হয়েছো এবং ধীরে ধীরে অ্যাডমিশন নিচ্ছ কোর্সের মধ্যে, তারা ল অফ অ্যাট্রাকশনের ক্লাসও করছো অনেকে। পার্ট 1-এ আমরা কি শিখেছি যে ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি এবং ল অফ অ্যাট্রাকশনটা একটা ছদ্মবিজ্ঞান, এটা আমরা শিখেছি। ছদ্মবিজ্ঞানেরই একটা পার্ট বলতে পারো, যেমন অ্যাস্ট্রোলজি, নিউমোরোলজি, আদার কোনো শাস্ত্র, তার মধ্যেই একটা পার্ট হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এবারে পার্ট বাই পার্ট ল অফ অ্যাট্রাকশনের ক্লাস চলবে। বেশ কিছু সপ্তাহ আগে পার্ট 1-এর ক্লাসটা হয়ে গেছিল। যারা মিস করেছো তারাও ফ্রি অফ কস্ট ফলো করতে পারবে এবং তারা পার্ট 1-এর ক্লাসটা ইউটিউব রেকর্ডিংয়ের মাধ্যমে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে, ইউটিউবে যারা ভিডিওটা দেখবে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যেই যারা ক্লাসের মধ্যে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড 8013363631-এ যোগাযোগ করে নেবে। 8013363631। ওকে, আমি এই নাম্বারটা কোর্স চলাকালীন পিন পোস্ট করে রাখছি। এছাড়াও ইউটিউবের মধ্যে ডেসক্রিপশন বক্সে প্রথমেই তোমরা পেয়ে যাবে এই নাম্বারটা। তাহলে পার্ট 1 ক্লাসে আমরা শিখেছিলাম যে ল অফ অ্যাট্রাকশন কাকে বলা হয়। আমরা সেই নিয়মটা প্রায় সময় মেনে চলতে পারি না, কিন্তু ইউনিভার্সের যে রুল সেটা জানতে তো অসুবিধা নেই, সেটা আমরা জানতেই পারি। তো আমরা চুম্বকত্বের আইন সম্পর্কে পড়েছি এবং প্রথমে আমরা যেটা পড়েছি যে ল অফ অ্যাট্রাকশন কি জিনিস এবং তার আন্ডারে 7টা আইন। তো চুম্বকত্বের আইন সম্পর্কে আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা যেটা নিয়ে ক্লাস শুরু করব সেটা হচ্ছে অটুট আকাঙ্ক্ষার আইন। মানে যে ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় সেই ইচ্ছাকে ধরে রাখার চেষ্টা। বুঝতে পারছো? তাহলে এই আইনটাকে নিয়ে আজকে আমরা পড়বো পার্ট 2 ক্লাসে। এই আইন কি কি ব্যাখ্যা করছে? যে আমাদের কিছু ইচ্ছা জীবনে অপূর্ণ থেকে যায়, মানে যেগুলো আমরা পূর্ণ করতে পারছি না, এই ধরনের কিছু ইচ্ছা আমাদের অনেক সময় থেকে যায়। মনের মধ্যে কোনো অজান্তে কোনো ইচ্ছা থেকে যায়, জীবনের মধ্যে কোনো ইচ্ছা থেকে যায়, এরকম। তাহলে সেটার সফল প্রকাশের জন্য অদম্য আকাঙ্ক্ষার মৌলিকতা প্রয়োজন। এই লাইনটাকে বুঝতে হবে। ইচ্ছা পূরণের জন্য অদম্য আকাঙ্ক্ষার মৌলিকতা, এই কথাটা কিন্তু বইয়ের মধ্যেই লাইনে লেখা থাকবে, কিন্তু এই কথাটা কেউ বুঝিয়ে না দিলে তোমরা বুঝতে পারবে না। মানে ওই ইচ্ছাটাকে অ্যাট এনি কস্ট আমাকে পূরণ করতেই হবে, এই ধরনের চাহিদা। এই চাহিদাটা যখন তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো থার্ড সাব ল অফ ল অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে 3 নম্বর উপ আইন, কারণ 1 নম্বর এবং 2 নম্বর নিয়ে আমরা অলরেডি পার্ট 1-এ আলোচনা করেছি। 3 নম্বর উপ আইন হচ্ছে অটুট আকাঙ্ক্ষার আইন। আইন মানে ল, ল অফ ইউনিভার্সও বলতে পারো। সেই জন্য আমরা ল অফ অ্যাট্রাকশনকে ল অফ ইউনিভার্সও বলি। তাহলে 3 নম্বর আইন কি আছে না, যে কোনো ভাবে আমরা আমাদের ইচ্ছাটাকে পূরণ করব, সেটার মধ্যেই মৌলিকতা, মানে সেই ইচ্ছাটাকেই ধরে রাখবো, অন্য কোনো কিছু আমি ভাববো না, এই জায়গাটা আমাদের মেনটেন করতে হবে। আর কি বলছে, তখন আমরা কিছু একটা যদি মনে করি যে আমি এটাকে অ্যাট্রাক্ট করবই, সেটা হতে পারে হেলথ, সেটা হতে পারে মানি, সেটা হতে পারে গুড লাক, সেটা হতে পারে সন্তানের জন্য কোনো ইচ্ছা, অ্যাট এ টাইম একটা বিশেষ ইচ্ছার উপরে ফোকাস, এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে অটুট আকাঙ্ক্ষার আইন। কিন্তু তার জন্য যে কঠোরতা দরকার সেটা আমরা অনেক সময় পালন করতে পারি না, সেটাই ল অফ অ্যাট্রাকশনের অপোজিটে চলে যায়। কখন যাচ্ছে? যখন ওই কঠোরতাটা আমাদের মধ্যে থাকছে না, তখন আমাদের কোনোভাবে অপোজিটে চলে যাচ্ছে, ইউনিভার্সের অপোজিটে গিয়ে আমরা কোনোভাবে কাজ করছি। তাহলে সেটা স্থিতিশীল নাও হতে পারে, তখন সেই ইচ্ছাটা শুধু ইচ্ছা রূপেই থেকে যেতে পারে, বাস্তব হিসাবে বাস্তবে পরিণত নাও হতে পারে। সেই জন্য অনেকে জিজ্ঞেস করে যখন যে আমার ইচ্ছাটা কেন পূর্ণ হচ্ছে না, সেই জায়গার উত্তরটা হচ্ছে এটা, যে মৌলিকতার অভাব।
যে হ্যাঁ আমি ওটার উপরেই কোনোভাবে ফোকাস করতে পারছি না, কারণ অ্যাট এ টাইম আমাদের অনেক রকমের ইচ্ছা থাকে, আমরা বুঝতে পারি না যে কোনটার উপরে আমরা ফোকাস করব। সেখানে যদি আমরা অটুট আকাঙ্ক্ষার এই আইনটাকে না প্রয়োগ করি জীবনে, এই সিস্টেমটাকে না প্রয়োগ করি, হতে পারে 6 দিনের জন্য, 8 দিনের জন্য, বা কোনো ছোট ইচ্ছা থাকলে শর্ট টার্ম কোনো উইশ থাকতে পারে 21 দিনের জন্য, এরকম ধরনের কিছু থাকতেই পারে। তো সেটাকে প্রয়োগ করতে হবে, ওই অটুট আকাঙ্ক্ষার আইন। তো এই ম্যাজিক্যাল প্রয়োগগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যেই আসবো, খুব সুন্দরভাবে আসবো, কিন্তু এগুলো একদম প্রথম পর্যায়ের ক্লাস চলছে এবং তোমাদের ভীষণ ভালো লাগবে এগুলো। যারা তোমরা ভর্তি হয়েছো ভীষণ ইন্টারেস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ক্লাস করছো এবং স্টুডেন্টরাও খুব ইন্টারেস্ট পাচ্ছে এটার মাধ্যমে। যারা এর মধ্যে ভর্তি হতে চাও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। আচ্ছা, তাহলে অটুট আকাঙ্ক্ষার আইন যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা নিজের ভয়কে বাদ দিতে পারবো, আমাদের নিজেদের সন্দেহকে বাদ দিতে হবে এবং আমাদের হতাশাকে বাদ দিতে হবে। তবেই আমরা এই অটুট আকাঙ্ক্ষার আইনটা প্রয়োগ হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। ধরো তুমি হেলথ অ্যাবান্ডেন্সের জন্য কোনো একটা রিচুয়াল করছো, তুমি কোথাও থেকে একটা উপায় দেখেছো, কোথাও থেকে একটা সিম্বল দেখেছো, কোথাও থেকে একটা তুমি কিছু দেখেছো, দেখে তুমি একটা অটুট আকাঙ্ক্ষার আইনটাকে প্রয়োগ করছো যে হ্যাঁ আমি এটাকেই অ্যাট্রাক্ট করবো, আমি 21 দিন অন্যরকম কোনো থট আমার মাথার মধ্যে আনবো না এনিহাউ। তো ওটাকে প্রয়োগ করতে করতে ওই 21 দিনের মধ্যে কোনো রকম ভয়, সন্দেহ বা হতাশা যাতে না আসে সেই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে তুমি অটুট আকাঙ্ক্ষার চাবিকাঠিটা পেয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো জীবনের বিভিন্ন পর্যায়ে কি বলছে, যে আমরা বিভিন্ন জিনিসের জন্য কামনা করি। তাহলে জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমরা প্রত্যেকটা কিছু অ্যাট্রাক্ট করতে চাই, কখনো হেলথ, কখনো মানি কামনা করি, কিন্তু আমরা যেটা সম্পর্কে চিন্তা করি সেটা অধিকাংশটাই গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই জায়গার মানেটা আবার বোঝো। কোয়ালিটি অফ থট, ল অফ অ্যাট্রাকশনের মধ্যে থার্ড ল যেটা, সেটাই হচ্ছে কোয়ালিটি অফ থট। মানে তুমি যেটা অ্যাট্রাক্ট করছো, অ্যাট্রাক্ট করতে করতে তুমি কেমন কেমন টাইপের ভাবছো, সব ভাবনাগুলোই কি তোমার ওই অ্যাট্রাকশনের জন্য বিশেষ জরুরি, এটা জানতে হবে তোমাকে। বুঝতে পারলে? ইউটিউবে যারা রেকর্ডিংটা দেখবে তারা খুব মন দিয়ে বারবার ভিডিওটাকে এগিয়ে নিয়ে গিয়ে, পিছিয়ে নিয়ে গিয়ে বারবার দেখবে, তাহলেই তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। তাহলে কোয়ালিটি অফ থটের দিকেও নজর রাখতে হবে, যে একটা থটও কি নেগেটিভ আসছে ওইটা সম্পর্কে, যে আদৌ হবে কি হবে না, এই ধরনের থট, বা অন্য কোনো থট ওইটা রিলেটেড, এরকম কি আসছে, কোনো ধরনের নেগেটিভিটি কি আসছে, কনস্ট্যান্ট চেকিং। দিস ইজ কল্ড কনস্ট্যান্ট চেকিং। এটা তোমাদেরকে করতে হবে যে তোমার কোয়ালিটি অফ থটটা কেমন। একটা কোয়ালিটিও যদি বাজে হয় তাহলে অটুট আকাঙ্ক্ষার আইন থেকে তুমি 100% লটাকে প্রয়োগ করতে পারছো না। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের থার্ড আইনের এক্সপ্লেনেশন। তাহলে তোমাকে কঠোরভাবে ওই আকাঙ্ক্ষাটার প্রতি নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করতে হবে, ঠিক আছে? কারণ তোমার আকাঙ্ক্ষাগুলি শক্তিশালী, অবিচল এবং অচল থাকতে হবে, যে আমি আমার ইচ্ছা থেকে কোনোভাবেই নড়বো না। অনেকে চায় যে হেলথের একটা বিশেষ শেপ আনবো, কোনো জিম করে বা কোনো কিছু করে একটা বিশেষ শেপ সে আনতে চায়, কোনো ডায়েট করে একটা লক্ষ্য থাকে, অনেকের টার্গেট থাকে যে আমি এই কদিনের মধ্যে এইভাবে হেলথটাকে তৈরি করবো, সাপোজ এরকম একটা কিছু হয়তো কেউ টার্গেট করেছে। তার মধ্যে দ্বিতীয় রকম কোনো ধরনের চিন্তা ভাবনা চলবে না, দ্বিতীয় কোনো কার্যাবলী চলবে না। সেম এক্সামের প্রিপারেশন নেওয়ার সময়, সেম কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, এইগুলোকেই বলা হয় মগ্নতা, ধ্যান মগ্ন। ধ্যান মানে কিন্তু চোখ বন্ধ করে কিছু একটা ঈশ্বরের নাম সবসময় করছি, সেটাও ধ্যান নয়। ল অফ অ্যাট্রাকশন ইজ আ মেডিটেশন, এটাই হচ্ছে টেকনিক। তুমি ওটার প্রতি খেয়াল রাখছো, খাচ্ছ, বসছো, শুচ্ছ, উঠছো, কিন্তু ধ্যান তোমার ওই একদিকে, যে আমি এই নির্দিষ্ট দিনের মধ্যে আমার ফিগারের শেপটাকে এরকম করব, বা এক্সামে আমি এত % মার্কস আনতে চাই, আমাকে করতেই হবে এনিহাউ। ওই থিঙ্কিং টেকনিকটাই থার্ড ল অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ অটুট আকাঙ্ক্ষার আইন। ঠিক আছে, চলে আসবো 4 নম্বর আইনে। কালকে পার্ট 1-এ আমরা সেদিনকে 2টো আইন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 3 নম্বর আইন থেকে আমি আলোচনা করছি। 4 নম্বর আইনটা কি? সূক্ষ্ম ভারসাম্যের আইন। এই সূক্ষ্ম ভারসাম্যের আইন আর অটুট আকাঙ্ক্ষার আইনটা কিছুটা একই ধরনের, কিন্তু এই যে 7টা পয়েন্টকে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝা, এটা ক্লাসেই সম্ভব।
এটা একমাত্র ক্লাসেই সম্ভব, স্টুডেন্টদের দ্বারা। তাহলে তুমি যখন কোনো একটা ইচ্ছা, কোনো একটা কিছু ম্যানিফেস্ট করছো ইউনিভার্স থেকে, কোনো একটা রিচুয়াল তুমি অ্যাপ্লাই করছো, এই যে ডেলি এঞ্জেল নাম্বারের উপর তোমরা এত কনসেন্ট্রেট করো, তোমরা এত মানুষ কমেন্ট করো, এত কিছু করো, তোমরা কিন্তু ওটার উপর কনসেন্ট্রেট করছো। একটু আগেই একজন একটা গোলাপি পালক খুঁজে পেলো এঞ্জেলের কোনোভাবে, দিয়ে বললো যে সে কত সুন্দর লাগছে। এই যে জায়গাটা, এটা কিন্তু ও অ্যাট্রাক্ট করলো, এটা কিন্তু ও ম্যানিফেস্ট করলো ইউনিভার্স থেকে, কারণ ও কোনো একটা প্র্যাকটিসের মধ্যে আছে। তো সেই জায়গাটা সমগ্র ইউনিভার্স তোমার জন্য তখন কাজ করে। তুমি যখন একটা ইচ্ছাকে পূর্ণর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, যে হ্যাঁ আমি এই ইচ্ছাটাকে পূর্ণতা দেব বাস্তবে, শুধু ইচ্ছাই নয় আমি বাস্তবে পূর্ণতা দেব, তখন কিন্তু ইউনিভার্স তোমার জন্য কাজ করে, সমগ্র মহাবিশ্ব তোমার জন্য কাজ করে। তাহলে আকর্ষণের নীতির ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই হচ্ছে, ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই হচ্ছে। এইবারে এই উপাদানগুলো তোমাদের মধ্যে বজায় রাখতে হবে। যেমন তোমরা একটা সুখী স্থিতিতে এটাকে অ্যাপ্লাই করবে, যে হ্যাঁ তুমি হ্যাপিনেসটাকে ফিল করবে, এরকম না যে তুমি শুধুই হ্যাপি আছো মুখে বলছো, ওটাকে একটা ফিল করতে হবে। যতই তুমি অসুবিধার মধ্যে থাকো ওই ফিলিংসটাকে আনার চেষ্টা করতে হবে। আবার একটা শান্তিপূর্ণ মনকেও সেখানে আনতে হবে। এগুলো হচ্ছে সূক্ষ্ম ভারসাম্যের আইন। সুতরাং তোমার আকাঙ্ক্ষাটা, তুমি যেটা চাইছো সেটা যেন বাস্তবেই আছে, এই জায়গাটা ফিলিংসটা আনতে হবে। এটাই হচ্ছে সূক্ষ্ম ভারসাম্য, বুঝতে পারছো? ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে করতে হবে। ইউনিভার্স তোমাকে যেটা দেবে তুমি সেটা অলরেডি পেয়েছো, এই ধরনের একটা ব্যালেন্সিং মাইন্ড তোমাকে আনতে হবে। যখন তুমি ওটাকে অ্যাট্রাক্ট করছো যে আমি 21 দিনের মাথায় বা 90 দিনের মাথায় আমার ইচ্ছা মতো এই একটা এত কিলো ওয়েট আমি কম করে ফেলেছি, বা এই এক্সামের রেজাল্টটা এত পার্সেন্ট মার্কস নিয়েই আমি পাশ করছি, তার জন্য যে প্রিপারেশন নেওয়া, সেই প্রিপারেশনের সময় তোমাকে এটা ভাবতে হবে যে আমি অত পার্সেন্ট মার্কস অলরেডি পেয়ে গেছি। এটাই হচ্ছে ভারসাম্য। মানে তুমি ফিউচার আর প্রেজেন্টের মধ্যে অ্যাট এ টাইম বাঁচছো, অ্যাট এ টাইম তুমি বেঁচে আছো দিমাগ দ্বারা, মানে তোমার ব্রেন দ্বারা তুমি অ্যাট এ টাইম যেটা হতে চলেছে আর যেটা প্রেজেন্ট সিচুয়েশন, দুটোর মধ্যেই ব্যালেন্স করছো নিজের থট দ্বারা, যে হ্যাঁ আমার এটাই হয়েছে। মানে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ এক্সামের, তুমি কিন্তু ভাবছো যে আমি অলরেডি 80% মার্কস পেয়ে পাশ করছি এবং আমার রেজাল্টটা বেরিয়েছে, সবে সবে ঘটেছে বা ঘটছে, হ্যাঁ আজকেই আমার রেজাল্ট বা বেরোচ্ছে। সবসময় ওই মনোভাব নিয়েই তুমি ডেলি প্রিপারেশন নিচ্ছ এক্সামের। সেম অ্যাজ রিলেশনশিপের ক্ষেত্রে করতে পারো, সেম অ্যাজ হেলথের ক্ষেত্রে করতে পারো। কোনো একটা অসুখ, সেখান থেকে তুমি রিকভার করছো বা করেছো বললে ব্রেন অনেক সময় মানতে চায় না। সূক্ষ্ম ভারসাম্যটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সের মধ্যে আনতে হয়। মানে যেমন ধরো এখন তুমি খুব অসুস্থ, তুমি ভাবছো যে আমি 90 দিনের মাথায় ল অফ অ্যাট্রাকশনের 4th রুলটাকে মেনটেন করে আমি সুস্থ হয়ে উঠছি, আমি 60% রিকভারি করেছি বা করছি। সেটা তুমি জলের মাধ্যমে দিচ্ছ, তুমি এঞ্জেল নাম্বারের মাধ্যমে দিচ্ছ, সেসব ক্লাসগুলো আমাদের অলরেডি রয়েছে। সুইচ ওয়ার্ড করছো, কিছু একটা করছো, বা ল অফ অ্যাট্রাকশনই করছো ইটসেলফ, এই ধরনের অ্যাফার্মেশনই নিচ্ছ, হয়তো আর কিছু তুমি করছো না, তুমি যা মেডিসিন নিচ্ছ তার সঙ্গে তুমি ল অফ অ্যাট্রাকশন করছো। হতেই পারে ল অফ অ্যাট্রাকশন ইউজ করে মানুষ ভালো ভালো জিনিস লাইফে ম্যানিফেস্ট করে নেয়, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, তুমি এটা করতে পারো, ঠিক আছে? তারপরে এই ধরনের ভাবনা তৈরির পরে তোমাকে ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানাতে হবে এবং ইউনিভার্সের প্রশংসা করতে হবে, যে থ্যাংক ইউ আমাকে এই রকম একটা হেলথ গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ আমাকে এডুকেশনে এত পার্সেন্ট মার্কসটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ আমাকে আমার সোলমেটটা খুঁজে দেওয়ার জন্য। এটা হচ্ছে সূক্ষ্ম ভারসাম্যের আইন। কারণ তুমি ওটা যখন সম্পূর্ণ অটুট আকাঙ্ক্ষার আইন, মানে 3 নম্বর যেটা বললাম, ওই 3 নম্বর লটাকে প্রয়োগ করে এই 4 নম্বরটা যখন তুমি পাবে, তখন কিন্তু ইউনিভার্সকে তোমাকে থ্যাংক ইউ জানাতে হবে, কারণ তুমি রুল মেনেছো, ইউনিভার্স তোমাকে সেই জিনিসটা দিয়েছে। যদি না দেয়, জানবে রুলসে কিছু গন্ডগোল ছিল, আইদার ডেস্টিনি ফ্যাক্টর কাজ করছে, সেটা আলাদা জিনিস। কিন্তু তুমি তো যদির ওপর করবে না, তুমি তো কনফার্ম করবে না যে তুমি ইউনিভার্স থেকে সেটা ম্যানিফেস্ট করছো। সেই জন্য 3 নম্বর আর 4 নম্বর আইনটা এইভাবে লিঙ্কড। 5 নম্বর আইন খুব সুন্দর একটা আইন, সেটা কি না, সম্প্রীতির আইন, ল অফ হারমোনি। যখন কিছু একটা তুমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করছো, কোনো একটা বিষয়কে ম্যানিফেস্ট করছো, তখন তোমাকে সেই বিষয়টার মধ্যেও সম্প্রীতি রাখতে হবে।
সেই বিষয়টা থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু করলে হবে না, সেই বিষয়টার মধ্যে রিলেটেড যা কিছু সেটাই করতে হবে তোমার। কেমন? এটা এবার আমরা ইন ডিটেলস একটু এক্সপ্লেন করব বিষয়গুলো। দেখো, সম্প্রীতিটাই হচ্ছে ইউনিভার্সের মেন ল এর মধ্যে পড়ে যে তুমি কতটা সম্প্রীতি নিজের পরিবারের সঙ্গে, নিজের মনের সঙ্গে, নিজের দেহের সঙ্গে, নিজের সবকিছুর সাথে তুমি বজায় রাখতে পারছো। মহাবিশ্বের সবকিছু শক্তির উৎসের মধ্যেই পরস্পরের মধ্যে একটাই জিনিস জড়িত, সেটা হচ্ছে সম্প্রীতি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, নিজেদেরকে সারিবদ্ধ করে ফ্যামিলির মধ্যে তোমাকে সম্প্রীতি রাখতে হবে, পরিবারের মধ্যে, নিজের জীবনের মধ্যে, এবং নিজের মনের সাথে নিজের মনের। অনেকে কি করছে না, প্রশ্নের উত্তরই খুঁজে পাচ্ছে না, নিজের মনের কাছে নিজের উত্তর দিতে পারছে না। নিজের কাছে অনেকে বলেন আমি নিজের কাছে হেরে যাচ্ছি, গোটা বিশ্বের কাছে ছেড়ে দাও, অন্যের কাছে কি জবাব দেবো, নিজেই তো দুঃখ পাচ্ছি, নিজেই তো হেরে যাচ্ছি, নিজেই তো কমজোর ফিল করছি। সেই জন্য সম্প্রীতিটা নিজের সোলের সাথে, নিজের বডির, নিজের মাইন্ডের, নিজের হেলথের, এই সম্প্রীতিটা বিরাট বড় একটা জায়গা। তবেই কিন্তু তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করবার যে শক্তি সেটা তুমি পাবে। সম্প্রীতির আইন যদি না মেনটেন হয় তাহলেও কিন্তু আমরা ল অফ অ্যাট্রাকশনের ফুল রুলসটা পালন করতে পারবো না, আমাদের কোথাও একটা ব্রেক হবে। তাহলে আমাদেরকে এটাও দেখতে হবে যে 5 নম্বর আইনটা আমাদের মেনটেন হচ্ছে কিনা, যেটা হচ্ছে ল অফ হারমোনি, সঠিক কর্মের আইন। এই তো একটা বড় আইন, যে তুমি যেটা চাইছো সেটা সততার সঙ্গে চাইছো কিনা, মানে ভুল পথে কোনো জিনিস আর্নিং চাইছো কিনা, বা তোমার যেটা হওয়ার যোগ্যতা নেই ততটা তুমি চেয়ে বসছো কিনা, মানে তোমার চাহিদাটা তোমার বাস্তবের সঙ্গে কতটা ব্যালেন্স রাখছে। ধরো তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার চার্টে যোগও আছে, তুমি প্রিপারেশনও নিচ্ছ, তুমি চাইছো যে হ্যাঁ এবার আমার হওয়া উচিত 70% থেকে 80% মার্কস আমার পাওয়া উচিত, আমি বেরিয়ে যাব, বা কোনো একটা চাকরির পরীক্ষার এক্সামিনেশন, প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা এক্সামিনেশন, সেখানে তোমার ক্লিয়ার করা উচিত, তোমার যা ট্যালেন্ট আছে, তুমি যা খেটেছো, তুমি হয়তো অনেকবার ফেলিওর হয়েছো, এবারে তোমার পাশ করা উচিত। কর্ম ঠিক আছে, একদম ঠিক আছে, তুমি খুঁজেই পাচ্ছ না যে কেন হচ্ছে না, এত কিছুর পরেও কেন হচ্ছে না। তাহলে ল অফ কার্মা, এটা ঠিক আছে কিনা, যে হ্যাঁ তোমার সব ঠিক আছে তো, আদার সব জিনিস ঠিক আছে তো, তোমার প্রিপারেশন ঠিক আছে তো, তোমার মাইন্ড ঠিক আছে তো, তুমি একদম চাও তো যে হ্যাঁ ওই চাকরিটার জন্য প্রিপারেশন তুমি নিচ্ছিলে, নাকি মাইন্ড এদিক ওদিক আছে। তার মানে ওই 5টা আইন, আগের যে 5টা আইন সব ঠিক, এবং এই 6 নম্বর আইনটা হচ্ছে কর্ম, যেটা তুমি করছো, যেটা তোমার ঠিক আছে কিনা এবারে তুমি এক্সপ্লেন আমরা 6 নম্বর আইনটাতে করব। কি বলছে যে ল অফ কার্মার মধ্যে কি কি জিনিস ইনক্লুড আছে, স্টুডেন্টরা কিন্তু ভালোভাবে এই ভিডিওটা বারবার রেকর্ডিংটা দেখে নেবে, তাহলে তোমাদের প্রজেক্ট তৈরি করতে, ভিডিও তৈরি করতে এবং মানুষকে কনসাল্ট করতেও সুবিধা হবে। কি কি ইনক্লুড আছে ল অফ কার্মার মধ্যে ভালো করে দেখো। আমাদের কাজ, প্রত্যেক দিন সকাল থেকে উঠে যেগুলো যেগুলো করছি, আমাদের শব্দ, যা কিছু বলছি প্রত্যেকটা শব্দ কিন্তু মানে রাখে, প্রত্যেকটা শব্দের নিজের একটা তরঙ্গ আছে, যার প্রতি যা ব্যবহার করছি, নিজের প্রতি যা ব্যবহার করছি, প্রত্যেকটা শব্দের একটা তরঙ্গ আছে। তাহলে সেগুলো কোথায় কোথায় প্রভাব ফেলছে, আমাদের উপর প্রভাব ফেলছে, আমাদের চারপাশের যে পরিবেশ আছে তার উপর প্রভাব ফেলছে, এবং সেখান থেকে সেই তরঙ্গটা ক্রমাগত ফিরে ফিরে আসছে আমাদের কাছে। সেটা শুধু এক জন্মের নয়, সেটা বহু জন্ম ধরে এই সোলটা যে কোনো রকমের রূপে ছিল না কেন, সব শক্তিটাই বারবার প্রত্যেকটা জন্মে ফিরে আসে। তো আমাদের ব্রেনের মধ্যে শুধু এই জন্মের হিসাবটা পাই আমরা, যে আমরা তো এত কিছুই ভালো করছি তাও কেন কিছু হচ্ছে না। অনেক কিছু জন্মের অনেক রকমের কর্ম থাকে, অনেক তরঙ্গ থাকে, সেগুলোর ফলও আমরা কখনো কখনো পেয়ে যাই। সেই জন্য ল অফ অ্যাট্রাকশন ইউজ করার পরেও কিছু কিছু ল্যাক হয়ে যায় আমাদের, যে হ্যাঁ ইউজ করেছি কিন্তু হ্যাঁ ততটা পাইনি, কিন্তু কিছুটা হলে তো পেয়েছি, কিছুটা হলে তো পেয়েছি, কারণ নিজের তরঙ্গটাকে ব্যালেন্স করার চেষ্টা তো করেছি অ্যাটলিস্ট। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ল অফ কর্মাটা সবসময় ঠিক থাকতে হবে, যে আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি যেটার জন্যই করি না কেন আমি আমার দিক থেকে 100% ঠিক, অ্যাটলিস্ট এই জন্মের হিসাবেই ঠিক থাকি। কোন জন্মে কি তরঙ্গ আমার কাছে এসেছিল, আমি কি তরঙ্গ দিয়েছিলাম ইউনিভার্সকে, সেই জিনিসটা তো আমার ব্রেনে নেই, আমার তো ব্রেনে নেই না, আমি ভুলে গেছি, থাকেও না। ঈশ্বরের এটা সৃষ্টি, মাস্টার মাইন্ডের সৃষ্টি, কোন রূপে কোন জনিতে কি তরঙ্গ আমি দিয়ে দিয়েছি মানুষকে, সেই তরঙ্গ যে কোনো সময় ফেরত পেতে পারি। তো সেই জন্য যেমন কর্ম তেমনি ফল। তাহলে ল অফ অ্যাট্রাকশনের নাম্বার 6, 6 নম্বর উপ আইনের যে জায়গা, সেটাই হচ্ছে ল অফ কার্মা। এই জায়গাটাকে আমরা যখন ভালো করে ইনডেপথে বুঝে নেব, কার্মার মাস্টার ক্লাসও হয়, কার্মার ওপরে বেসিক ক্লাস হয়,
কার্মার নিজের কার্মা থিওরিটা এতটাই বড় যে কার্মার ওপরে মাসকে মাস শুধু ক্লাস হয়। এই ক্লাসগুলোকে বোঝবার ক্ষমতা রাখতে হবে। সেই জন্য ল অফ অ্যাট্রাকশনের শুধু এটা একটা পার্ট, যে কর্মাটাকে ঠিক রাখি, যতক্ষণ পারি ঠিক রাখি। যেটা হয়ে গেছিল তার রিটার্ন কিভাবে কখন পাবো জানি না। ঘর থেকে বেরোতে গেলেও অনেক সময় নিজের অজান্তে জোরে কোথাও একটা মাথা ঠুকে যায়, বা কোনো একটা জায়গায় ঢুকতে যাচ্ছ হাতে ঠোকা লেগে গেল। এটা কোন তরঙ্গ যেটা তোমার এলো? হয়তো অসাবধানতার তরঙ্গ, হয়তো সাবধান হয়েও তুমি বেরিয়েছিলে, তাতেও তো অনেক সময় তুমি ভিজে যাও, তাতেও তো অনেক সময় বড় বিপদে পড়ে যাও। অনেক সময় গাড়ি তুমি দেখে চালাচ্ছ, কিন্তু অন্যের ফলেও তো সেই গাড়িতে ধাক্কা লেগে যায়, অন্যের কর্মের ফলেও তো ধাক্কা লেগে যায়। তো তুমি কিসের রিটার্নটা পেলে? তুমি তো সব ঠিক করেই চালাচ্ছিলে গাড়িটা, তুমি কিসের রিটার্ন পেলে? তুমি সেই সময়কার রিটার্ন পেলে যখন কিনা কোনো তরঙ্গ তোমার অজান্তেই চলে গিয়েছিল। তো যখন থেকে আমরা ল অফ অ্যাট্রাকশন ইউজ করব, আমরা 6 নম্বর আইনটাকে সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করব, যে আমাদের আইনটা ঠিক আছে কিনা, আমরা নিজের দিকে ঠিক আছি কিনা। লোক যাই করুক, আমাদের চারপাশের মানুষ যাই করুক, আমাদের আইনটা মেনটেন হচ্ছে কিনা, আমরা অ্যাজ পার ল অফ অ্যাট্রাকশন চলছি কিনা। কারণ এই কোর্সটা করার পরে অনেক ছেলে মেয়েদের চোখ খুলে যায় যে হ্যাঁ তাই তো, আমার মধ্যেই কিছু ল্যাক করছে, আমার মধ্যেই হয়তো পার্সেন্টেজ কিছু কম আছে। এই জায়গাটাকে মেনটেন করতে হবে। 6 নম্বর আইন, যে তুমি যদি ঠিক মতো ইতিবাচক মাইন্ড রাখো এবং ওই 5টা আগের আইনকে মেনটেন করো, তাহলে কিন্তু ইউনিভার্স তোমাকে তোমার বিষয়গুলো দেবে। মানে তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো, তুমি সেটা একটার পর একটা ম্যানিফেস্ট করতে পারবে। সেটা তোমার নিজের প্রপার্টি হতে পারে, সেটা তোমার নিজের কার হতে পারে, মানে কোনো বস্তুগত আইটেম হতে পারে, কোনো মানুষ হতে পারে, সেটা তোমার কোনো সোলমেট হতে পারে, সেটা তোমার কোনো খুশির কোনো জিনিস হতে পারে, যা কিছু হতে পারে। একটার পর একটা 1 বাই 1 তুমি ইউনিভার্স থেকে ম্যানিফেস্ট করবে। দিস ইজ দ্য ল। ওকে, এইবারে আমরা চলে আসব 7 নম্বর উপ আইনে, যেটা আজকে আমাদের ল অফ অ্যাট্রাকশন ক্লাসের পার্ট 2 এবং পার্ট 2 এর শেষ পর্ব। 7 নম্বর আইন। 7 নম্বর আইন কি? সমস্ত আমার যে বক্তব্যগুলো সেটা লিখিত আকারে নোটস তোমরা পেয়ে যাবে ল অফ অ্যাট্রাকশন ক্লাসের, ঠিক আছে? তবুও এই জায়গাটাকে তোমাদের মেনেই চলতে হবে। ল অফ ইকুয়ালিটি, সার্বজনীন প্রভাবের আইন। জীবনে কোনো একটা কাজ ঘুম থেকে উঠে করা আর ফোনে কাউকে কিছু বলে দেওয়া মনে হয় যেন খুব সহজ, কয়েক মিনিটেরই তো ব্যাপার হলো। উঠলাম, কিছু একটা অস্বস্তি ছিল, সেটা কাউকে ফোন করলাম, তার উপর ঝেড়ে দিলাম। বা ঘরে কোনো মানুষ দেরি করে এসছে, সে হয়তো রোজ কাজে আসে না, আমাকে তো জানায়নি, ঝেড়ে দিলাম রাগ। কারণ আমাকেও তো কোথাও যেতে হবে, আমাকেও তো কোথাও প্রেজেন্ট করতে হবে, আমার কি টাইমের মূল্য নেই? সেটা আমি কাউকে বুঝিয়ে দিলাম, নিজের স্বভাব দিয়ে, নিজের চরিত্র দিয়ে, নিজের সংস্কার দিয়ে বুঝিয়ে দিলাম, দ্যাটস ইট। কিন্তু সেটা কি দ্যাটস ইট হলো? না তরঙ্গটা চলতে থাকলো, যার প্রতি দিলাম তার থেকেও তো কিছু ফেরত এলো, সেইখানেই 6 নম্বর আইনটা ব্যাহত হয়। সেই জন্য 7 নম্বর আইনটাকেও আমাদের সঙ্গে রাখতে হবে। সেটা কি না? ল অফ ইকুয়ালিটি, সর্বজনীন প্রভাবের আইন। কারণ আমরা হচ্ছে এই মহাবিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ, মহাবিশ্বের বাইরে তো নই যে আমরা বাইরে গিয়ে নিজের মতো একটা আইন তৈরি করে নেবো। সেই জন্য মহাবিশ্বের আইনগুলোকে মেনটেন করেই চলতে হবে, যেটাই আদালতের আইনেরও খানিকটা ওপরে। ল অফ ইউনিভার্স, সব কিছুর ওপরে, সেটাই ল অফ অ্যাট্রাকশন। ইউনিভার্স থেকে যখন তুমি ল মেনটেন করে অ্যাট্রাক্ট করছো, সেটাকেই বলা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, যেটা ল অফ ইউনিভার্সের আন্ডারে আছে। সেই জন্য সার্বজনীন প্রভাব, মানে সর্বজনীন প্রভাবের একটা আইনও আমাদের উপরে কিন্তু সবসময় না চাইতেও মেনটেন হচ্ছে। কারণ আমাদের চারপাশের মানুষগুলো তো আছে, তাদের একটা তরঙ্গের প্রভাব সবসময় আমাদের উপরে পড়বে। তুমি যে পরিবেশে বাস করছো সেই পরিবেশের প্রভাব থাকবে। তুমি যে পরিবারে বাস করছো তাদের যা যা অবস্থা, পরিবারের অন্যান্য মেম্বারদের, তার প্রভাব তোমার উপর থাকবে। তুমি যে স্কুল কলেজে পড়ো, সেখানে যে বন্ধু বান্ধব, সেখানে যে টিচার, তার প্রভাব তোমার উপর থাকবে। তুমি যে টিউটরের কাছে পড়ছো তার প্রভাব তোমার উপর থাকবে। তুমি যার সাথে সংসার করছো তার প্রভাব থাকবে। তুমি যাদের সাথে বিজনেস করছো তাদের প্রভাব থাকবে। তোমার কাস্টমারদের প্রভাব তোমার উপর থাকবে। তোমার যে সন্তানরা রয়েছে, যাদের সঙ্গে তুমি সবসময় কথা বলছো, খেলছো, মা তুমি, তারা সন্তান, তাদের প্রভাব তোমার উপর থাকবে। এই সব কিছুকে রেখে তোমাকে ওই 6টা আইন মেনটেন করতে হবে অল দ্যাট টাইম। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। 7 নম্বর আইনটা সব থেকে টাফ, কারণ ওটা তোমার উপর নেই।
ওটা সব মানুষের প্রভাব তোমার ওপর পড়বে। রাস্তা দিয়ে তুমি বেরোচ্ছ, সকাল থেকে উঠে তুমি অফিসে গেলে, যেখানে বেরোলে, ট্রাফিক ক্রস করলে, রাস্তায় সব মানুষের প্রভাব, প্রত্যেকটা থট প্রতি মুহূর্তে চলছে, ইউনিভার্সের তারাও অংশ। একটা পাখি ডাকলো, সেই প্রভাবটা তোমার ওপর পড়বে। আমি এখানে ভিডিও করছি, সেই প্রভাবটা পড়বে ভিডিওর আগে পরে গিয়ে। ভিডিওটা দেখবে, সেই প্রভাবটা পড়বে। তারপরে একটা লাইভ দেখবে, তার প্রভাবটা পড়বে। সেই জন্য ইচ মোমেন্টে তোমার হাতে নেই এরকম কিছু অংশও তোমার সাথে চলছে। ইচ মোমেন্টে তোমার হাতে নেই এরকম কিছু বিষয় তোমার সাথে কন্টিনিউ চলছে। সেই জন্য যেটা হাতে আছে সেটা পিক করার সময় ভাবনা চিন্তা করে পিক করতে হবে। কারণ ওই 6 নম্বর পর্যন্ত যে আইনটা বলা হয়েছে, ওই 6 নম্বর পর্যন্ত আইন আমাদের হাতে আছে, 7 নম্বর আইনটা আমাদের হাতে নেই। সেই জন্য 7 নম্বর আইনটা কনস্ট্যান্ট আইন, কনস্ট্যান্ট ল অফ ইউনিভার্স, যেটা ল অফ ইকুয়ালিটি বা ল অফ ইউনিটিও বলতে পারি। সর্বজনীন একটা প্রভাব আমাদের ওপর পড়বেই পড়বে। সেই জন্য তাদের যে কাজ, তাদের যে শব্দ, প্রত্যেকটা মানুষের ব্যবহৃত যে শব্দ, তাদের যে তরঙ্গ, সেগুলো আমাদের পড়বে এবং পৃথক পৃথক শক্তি উৎপন্ন করবে সেখান থেকে। কারণ আমি যে একটা কথা তোমাদের বলছি, যারা দেখছে প্রত্যেকে একই রকম ভাবছে না, প্রত্যেকে তার ব্রেনের মধ্যে আলাদা আলাদা থট ক্রিয়েট করছে এই ভিডিওটা দেখার পরে, এবং সেই থটগুলো আমার পর্যন্ত আসছে। তার মানে মুখে না বললেও বিষয়গুলো আসে। আমি তাদেরকে ঘুরে কি পাঠাচ্ছি? দ্য পাওয়ার অফ ব্লেসিং। কারণ আমি ওই ল অফ অ্যাট্রাকশনের বাকি 6টা আইনকে মেনটেন করছি, প্রত্যেক মুহূর্তে মেনটেন করছি ওই বাকি 6টা আইনকে। কারণ আমি যা পাঠাবো, আমি সেরকম টাইপেরই শক্তি ফেরত পাবো। সোজা কথা, তাই না? তো এই বিষয়গুলোকে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তোমরাও মহাবিশ্বের অবিচ্ছেদ্য অংশ, এবং তোমরাও চুম্বকত্বের আইনের মধ্যে পড়ছো, তোমরাও অটুট আকাঙ্ক্ষার আইনের মধ্যে পড়ছো, তোমরাও কর্মের আইনের মধ্যে পড়ছো, এবং ল অফ অ্যাট্রাকশনের বাইরে আমরা কেউ নই। নিজের অজান্তে আমরা ল অফ অ্যাট্রাকশন সবাই ইউজ করে চলেছি। সেই জন্যই আমাদের পাশের প্রতিবেশী এবং আমাদের ফ্যামিলির মানুষ কেমন হবে সেটা পুরোটা হয়তো আমাদের হাতে নেই ঠিকই, যেহেতু 7 নম্বর উপ আইনটা এরকমই আইন, কিছু করার নেই। কিন্তু তবুও আমরা কি কোয়ালিটির ভিডিও দেখব, তবুও আমরা কি কোয়ালিটির শব্দ ব্যবহার করব, তবুও আমরা কেমন আচরণ করব, এগুলো ভেবে করতে পারি। এগুলো আমাদের হাতে আছে। তাহলে 7 নম্বর আইনটা কিছুটা ব্যালেন্স হবে, আদারওয়াইজ 7 নম্বর আইনটাও ব্যালেন্স হবে না। এমনিতেই হাতে নেই, তার মধ্যে যদি ব্যবহারটা উল্টো পাল্টা, তাহলে সেখানে উঁচু নিচু হয়ে গেল, আর ম্যানিফেস্ট হলো না। তাহলে তোমরা আজকে বুঝলে যে আমরা কি কি উপায় মেনটেন করে ম্যানিফেস্ট করতে পারি। এবারে যখন পার্ট 3 ক্লাসটা আসবে, তখন আমরা এটা জানবো, প্রত্যেকটা উপায় সম্পর্কে জানবো যে কি কি ভাবে ম্যানিফেস্ট করতে পারি। কিছু লেখার মাধ্যমে আছে, কিছু ভাবনার মাধ্যমে আছে, কিছু ওয়ার্ড ইউজের মাধ্যমে আছে, কিছু নাম্বার ইউজের মাধ্যমে আছে। সেই জন্য ল অফ অ্যাট্রাকশনের সিরিজটা কিন্তু টু মাচ লং, কিন্তু আমরা বেসিক ক্লাস প্লাস অ্যাডভান্স ক্লাস এগুলো আমরা পার্ট বাই পার্ট করব। তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা। কারণ এই 7টা উপ আইন যদি কোথাও বিচ্যুতি ঘটে, যতই তেজপাতায় লেখো আর যতই চিঠি লিখে অ্যাঞ্জেলকে জানাও, কাজ সেই একই দিকে পড়ে থাকবে, বিষয় সেই একই দিকে যেখানকার সেখানে। দিদি করছি, কিন্তু সেরকম উন্নতি নেই। কারণ 7টা আইনের মধ্যে 4টে আইন, 5টা আইনে ফেলিওরিটি। আমাদের 7টা সাব ল, সেই লকে মেনটেন করাটা মনে হতে পারে কঠিন, কিন্তু অভ্যাসের মধ্যে যদি আনি, ভাবনার মধ্যে যদি আনি, মেকানিজমের মধ্যে যদি আনি, রোজ যেরকম খাওয়াটা নর্মাল, ওরকম নর্মাল হয়ে যাবে। তখন আর খেয়াল রাখতে হবে না, এত কঠিন খেয়াল রাখতে হবে, তখন ওটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর অভ্যাস কি তৈরি করে? ভাগ্য তৈরি করে। তার জন্যই আমাদের গুড একটা ডেস্টিনি প্যাটার্ন তৈরির জন্য ল অফ অ্যাট্রাকশনকে মেনটেন করাটা বিশেষ জরুরি। তাহলে যারা ভিডিও চলতে চলতে আজকে নোট করে নেবে, অবশ্যই করে নেবে। এবং গীতা ফাউন্ডেশনের ক্লাস যারা জয়েন করবে, তাদেরকে ডাউট অ্যান্ড কোয়ারি সলিউশনের জন্য মাঝে মাঝেই কিন্তু আমাদের লাইভ সেশন অ্যারেঞ্জ করা হয়। এছাড়াও রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, এবং ভিডিও নোটসের মাধ্যমে সম্পূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে। আরও যে যে ক্লাসে তোমরা আগ্রহ রাখতে পারো, সেগুলো হলো রেইকি এঞ্জেল, কালার থেরাপি, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, সুইচ ওয়ার্ড, এঞ্জেল নাম্বার, এঞ্জেল থেরাপি,
আলাদা করে চক্র হিলিং থেরাপি, মেডিটেশন এবং সবথেকে ইম্পর্টেন্ট এবং অ্যাট্রাকটিভ ক্লাস হচ্ছে ক্রিস্টাল হিলিং থেরাপি বেসিক প্লাস অ্যাডভান্স। এগুলোর মাধ্যমে পড়াশুনো করে তোমরা যখন লেখাগুলো জমা দাও, কিছু প্রশ্ন থাকে সেগুলো লেখা জমা দাও এবং পরীক্ষা দাও ভিডিওর মাধ্যমে, তারপরে কিন্তু তোমাদের গীতা ফাউন্ডেশন থেকে রেজিস্টার্ড নাম্বার দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন গ্রুপে এবং সোশ্যাল মিডিয়া বলো, টিভি প্রোগ্রাম বলো বা কোথাও প্রচার করতে পারো। এবং সেই নাম্বারটাকে তোমরা ইউনিভার্সাল মানে ল অফ ইউনিভার্সের মতোই তোমরা ইউজ করতে পারো, ওয়ার্ল্ড ওয়াইড এটা ভ্যালিড। কারণ গীতা ফাউন্ডেশন একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্ট, সেখান থেকে যদি তোমরা পরীক্ষা দিয়ে পাশ করে বেরোচ্ছ তাহলে তোমাদের সম্পূর্ণ ক্যারিয়ারের সহায়তা করা হয়। এবং যারা আধ্যাত্মিকতার পথে বিশ্বাস রাখো এবং নিজেদের ওপর সব থেকে বড় কথা বিশ্বাস রাখো এবং মনে করো ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করতে পারবে, তারা অবশ্যই গীতা ফাউন্ডেশন জয়েন করবে এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যালো লিখে রাখবে, ডেইলি স্ট্যাটাসগুলো জানতে পারবে, কিছু মোটিভেশনাল কোটস পাবে এবং ক্রিস্টাল হিলিং দ্বারা নিজেদের জীবনকে কিভাবে ভালো রাখতে পারবো সেই সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে যাবে। ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। তোমার অজান্তে কোনো মানুষ উপকার পেয়ে তোমাকে কিন্তু পাওয়ার অফ ব্লেসিং সেন্ড করতেই পারে। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।